নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে চলুন শুরু করছি। গভীর রাত্রি, গ্রামখানা সুষুপ্ত। রামেশ্বর বিছানায় শুইয়া জাগিয়াই ছিলেন। অদূরে স্বতন্ত্র বিছানায় সুনীতি অসাড় হইয়া আছেন। তিনিও জাগিয়া মহেন্দ্রের কথাই ভাবিতেছিলেন। মায়ের অপমানে শোধ লইতে মহাবীরের কাজ করিয়াছে। এই যুক্তিতে মনকে বাঁধিলেও প্রাণ যে বাঁধন ছিঁড়িয়া উন্মত্তের মতো হাহাকার করিতে চাইতেছে। বুকের মধ্যে অসহ্য বেদনার বিক্ষোভ চাপিয়া তিনি অসাড় হইয়া পড়িয়াছিলেন। শয়নগৃহে স্বামীর বুকের কাছে থাকিয়াও প্রাণ খুলিয়া কাঁদিয়া সে বিক্ষোভ লঘু করিবার উপায় নাই। রামেশ্বর জাগিয়া উঠিলে বিপদ হইবে, তিনি অধীর হইয়া পড়িবেন, বিপদের উপর বিপদ ঘটিয়া যাইবে। পূর্বাকাশের দিক চক্রবালে কৃষ্ণপক্ষের চাঁদ উঠিতেছিল। খোলা জানালা দিয়া আলোর আভাস আসিয়া ঘরে ঢুকিতেছে। রামেশ্বর অতি সন্তর্পণে খাট হইতে নামিয়া জানালার ধারে গিয়া দাঁড়াইলেন। ঘুমন্ত সুনীতির বিশ্রামে ব্যাঘাত না ঘটাইবার জন্যই তাহার এই সতর্কতা। জানালা দিয়া নিচে মাটির দিকে দৃষ্টিপাত করিয়া তিনি কয়েক পা পিছাইয়া আসিলেন। মৃদু স্বরে বলিলেন, উফ, ভয়ানক উঁচু। সুনীতি শিহরিয়া উঠিয়া তাড়াতাড়ি কাছে আসিয়া তাহাকে ধরিলেন। বলিলেন, কি করছ? রামেশ্বর ভীষণ আতঙ্কে চমকিয়া উঠিয়া বলিলেন, কে? সুনীতি তাড়াতাড়ি বলিলেন, আমি আমি ভয় নেই, আমি। কে? রাধারানী? না, আমি সুনীতি। আশ্বস্ত হইয়া রামেশ্বর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ও, এখনো ঘুমোওনি তুমি? রাত্রি যে অনেক হলো সুনীতি। সুনীতি বিচিত্র হাসি হাসিলেন, বলিলেন, তুমি ঘুমোওনি যে? এসো, শোবে এসো। আমার ঘুম আসছে না সুনীতি। শুয়ে হঠাৎ রামায়ণ মনে পড়ে গেল। রামায়ণ আমি পড়ব, তুমি শুনবে? না, মেঘনাদকে যখন অধর্ম যুদ্ধে লক্ষ্মণ বধ করলে তখন রাবণের কথা মনে আছে তোমার? শক্তিশীল, শক্তিশীল। আমার মনে হচ্ছে তেমনি শীল যদি পেতাম তবে রায় বংশ, রায় হাট আজ সব ধ্বংস করে দিতাম আমি। রামেশ্বর থরথর করিয়া কাঁপিতেছিলেন। সুনীতি বিব্রত হইয়া স্বামীকে মৃদু আকর্ষণ করিয়া বলিলেন, এসো, বিছানায় বসবে, এসো, আমি বাতাস করি। রামেশ্বর আপত্তি করিলেন না, আসিয়া বিছানায় বসিলেন। এক দৃষ্টি জানালা দিয়া চন্দ্রালোকিত গ্রামখানির দিকে চাহিয়া রইলেন। সুনীতি বলিলেন, তুমি ভেবো না, মহি আমার অন্যায় কিছু করেনি, ভগবান তাকে রক্ষা করবেন। রামেশ্বর ও কথার কোনো জবাব দিলেন না। নীরবে বাহিরের দিকে চাহিয়া থাকিতে থাকিতে সহসা পরম ঘৃণায় মুখ বিকৃত করিয়া বলিয়া উঠিলেন, বিষে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। সুনীতি কাতর স্বরে মিনতি করিয়া বলিলেন, ওগো, কি বলছো তুমি? আমার ভয় করছে যে। ভয় হবারই কথা। দেখো, যে দেখো, গ্রামখানা বিষে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। কতকাল ধরে মানুষের গায়ের বিষ জমা হয়ে আসছে, রোগ শোক কত কি, মনের বিষ, হিংসা, দেশ, মারামারি, কাটাকাটি, খুন। আহ! চন্দ্রালোকিত গ্রামখানার দিকে চাহিয়া সুনীতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সত্যই গ্রামখানাকে অদ্ভুত মনে হইতেছিল। জমাট অন্ধকারের মতো বড় বড় গাছ, বহুকালের জীর্ণ বাড়ি ঘর, ভাঙা দালান, ভগ্নচূড়া দেউলের সারি, এদিকে গ্রামের কোল ঘেঁষিয়া কালিন্দীর সুদীর্ঘ সুউচ্চ ভাঙন। সমস্ত দেখিয়া শুনিয়া বিকৃত মস্তিষ্ক রামেশ্বরের মতো বিষ জর্জরিত মনে না হইলেও দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ইচ্ছা হয়। সহসা রামেশ্বর আবার বলিলেন, দেখো। কি? কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রামেশ্বর বলিলেন, আমার আঙুলগুলো বড় টাটাচ্ছে। কেন, কোথাও আঘাত লাগলো নাকি? বিষণ্ণভাবে ঘাড় নাড়িয়া রামেশ্বর বলিলেন, হুম। তবে কই দেখি।
বলিয়া অন্তরালে লক্ষিত প্রদীপটি উস্কাইয়া আনিয়া দেখিয়া বলিলেন, কই, কিছুই তো হয়নি। তুমি বুঝতে পারছো না? হয়েছে হয়েছে, দেখছো না, আঙুলগুলো ফুলো ফুলো আর লাল টকটক করছে। হাত তো তোমাদের বংশের এমনই লাল। না, তোমায় এতদিন বলিনি আমি। ভেবেছিলাম কিছু না, মনের ভ্রম। কিন্তু তিনি আর বলিলেন না, চুপ করিয়া গেলেন। সুনীতি বলিলেন, তুমি একটু শোও দেখি, মাথায় একটু জল দিয়ে তোমায় আমি বাতাস করি। রামেশ্বর আপত্তি করিলেন না। সুনীতির নির্দেশ মতো চুপ করিয়া শুইয়া পড়িলেন। সুনীতি শিয়রে বসিয়া বাতাস দিতে আরম্ভ করিলেন। চাঁদের আলোয় কালীর গর্ভের বালির রাশি দেখিয়া মনে কেমন একটা উদাস ভাব জাগিয়া ওঠে। একপাশে কালীর ক্ষীণ কলস্রোত, চাঁদের প্রতিবিম্ব। সুনীতির মনে ওই উদাসীনতার সঙ্গে একটু রূপের আনন্দ ফুটাইতে চেষ্টা করিয়াও পারিল না। তাহার ওপারে সেই কাশে ও বেনা ঘাসে ঢাকা চরটা জ্যোৎস্নার আলোর কোমল কালো রঙের সুবিস্তীর্ণ একখানি গালিচার মতো বিস্তীর্ণ হইয়া রহিয়াছে। সর্বনাশা চর। বাতাস করিতে করিতে সুনীতিও ধীরে ধীরে ঢলিয়া বিছানার উপর পড়িয়া গেলেন। পড়িয়াই আবার চেতনা আসিল, কিন্তু দারুণ শ্রান্তিতে উঠিতে আর মন চাহিল না, দেহ পারিল না। ঘুম যখন ভাঙিল তখন প্রভাত হইয়াছে। রামেশ্বর উঠিয়া স্তব্ধ হইয়া বসিয়া আছেন। সুনীতিকে উঠিতে দেখিয়াই তিনি বলিলেন, কবরেজ মশাইকে একবার ডাকতে পাঠাও দেখি। কেন, শরীর কি খারাপ করছে কিছু? এই আঙুলগুলো একবার দেখাবো। ও কিছু হয়নি। তবে বলো তো, ডাকতে পাঠাচ্ছি। না, অনেক দিন উপেক্ষা করেছি, ভেবেছি ও কিছু নয়, কিন্তু এইবার বেশ বুঝতে পারছি। হয়েছে হয়েছে। রাত্রেও ঠিক এই কথা বলিয়াছিলেন। এ আর সুনীতি কত সহ্য করিবেন? বিরক্ত হইতে পারেন না, দুর্ভাগার জন্য কাঁদিবার পর্যন্ত অবসর নাই। এ এক অদ্ভুত অবস্থা। তিনি বলিলেন, আঙুলে আবার কি হবে বলো? আঙুল তো কুষ্ঠ কুষ্ঠ। সুনীতির কথার উপরেই চাপা গলায় রামেশ্বর বলিয়া উঠিলেন, অনেক দিন আগের থেকে সূত্রপাত, তোমায় বিয়ে করবার আগে থেকে লুকিয়ে তোমায় বিয়ে করেছি। সুনীতি বজ্রাহতার মতো নিষ্পন্দ নিথর হইয়া গেলেন। 1 বৎসরের মধ্যেই চক্রবর্তী বাড়ির অবস্থা হইয়া গেল বজ্রাহত তাল গাছের মতো। তাল গাছের মাথায় বজ্রাঘাত হইলে সঙ্গে সঙ্গেই সে জ্বলিয়া পুড়িয়া ভস্মীভূত হয়ে যায় না। দিন কয়েকের মধ্যেই পাতাগুলি শুকাইয়া যায়। তারপর শুষ্ক পাতাগুলি গোড়া হইতে ভাঙিয়া ঝুলিয়া পড়ে। ক্রমে সেগুলি খসিয়া যায়। অক্ষত বহিরঙ্গ সুদীর্ঘ কাণ্ডটা ছিন্ন কণ্ঠ হইয়া পুরা কীর্তির স্তম্ভের মতো দাঁড়াইয়া থাকে। চক্রবর্তী বাড়ির অবস্থাও সেরূপ হইল। মহেন্দ্রের মামলাতেই চক্রবর্তী বাড়ির বিষয় সম্পত্তি প্রায় শেষ হইয়া গেল। থাকিবার মধ্যে থাকিল বজ্রাহত তালকাণ্ডের মতো প্রকাণ্ড বাড়িখানা। সেও সংস্কার অভাবে জীর্ণ, শ্রীহীনতায় রুক্ষ, কালো। ইহারই মধ্যে বাড়িটার অনেক জায়গায় পলেস্তরা খসিয়া গিয়াছে। চুনকামের অভাবে শ্যাওলায় ছাইয়া কালো হইয়া উঠিয়াছে। মহেন্দ্রের মামলায় 2000-এর স্থলে খরচ হইয়া গেল 5000 টাকা। মজুমদারির বন্দোবস্তে টাকার অভাব নাই। হ্যান্ডনোটেই টাকা পাওয়া গিয়াছিল, কিন্তু টাকা থাকিত বাকি রাজস্বের দায়ে একদিন সম্পত্তিও নিলাম হইয়া গেল। ভাগ্যের এমনই বন্দোবস্ত যে নিলামটা হইল যেদিন মহেন্দ্রের মামলার রায় বাহির হইল, সেই দিনই। মামলার এই চরম উত্তেজনাময় সংকটের দিনেই ছিল নিলামের দিন। মজুমদারের মতো লোকও একথা বিস্মিত হইয়া গেল। যখন খেয়ালে আসিল তখন যাহা ঘটিবার তাহা ঘটিয়া গিয়াছে। রায় বাড়ির অনেকে মনে মনে পুলকিত হইয়া উঠিলেও চক্রবর্তী বাড়িতে এজন্য আক্ষেপ উঠিল না। বিদ্যুৎ স্পৃষ্টের তো বজ্রনাথে শিহরিয়া উঠিবার অবকাশ হয় না। মামলায় মহেন্দ্রের 10 বৎসর দ্বীপান্তরের আদেশ হইয়া গিয়াছে। সেই আঘাতে চক্রবর্তী বাড়ি তখন নিষ্পন্দ হইয়া গিয়াছে। সকলেই আশা করিয়াছিল মহেন্দ্রের গুরুতর শাস্তি কিছু হইবে না।
সমাজের নিকট মহেন্দ্রের অপরাধ ননিপালের অন্যায়ের হেতুতে মার্জনার অতীত বলিয়া বোধ হয় নাই, কিন্তু বিচারালয়ে সরকারি উকিলের নিপুণ পরিচালনায় সে অপরাধ অমার্জনীয় বলিয়াই প্রমাণিত হইয়া গেল। মায়ের অপমানে সন্তানের আত্মহারা অবস্থার অন্তরালে তিনি বিচারক ও জুরিগণকে দেখাইয়া দিলেন জমিদার ও প্রজার চিরকালের বিরোধ। সওয়ালের সময় তিনি ঈশপের নেগড়ে ও মেষ শাবকের গল্পটির উল্লেখ করিয়া বলিলেন, এ অপরাধ যদি ওই অপমানসূচক কয়টি কথার ভারে লঘু হইয়া যায়, তবে ঈশপের নেগড়েরও মেষ শাবক হত্যার জন্য বিন্দুমাত্র অপরাধ হয় নাই। নেগড়েরও অভিযোগ ছিল যে মেষ শাবক নেগড়ের বাপকে গালিগালাজ করিয়াছিল। ওই অপমানের কথাটা ঈশপের গল্পের মতো দুরাত্মার একটা ছল মাত্র। আসল সত্য হইল উদ্ধত জমিদার পুত্র এই হতভাগ্য তেজস্বী প্রজাটিকে দণ্ডমূর্তের কর্তা হিসেবে হত্যা করিয়াছে, এবং সে কথা আমি যথাযথ রূপে প্রমাণ করিয়াছি বলিয়াই আমার দৃঢ় বিশ্বাস। আর যে কথা কয়টিকে মর্মান্তিক অপমানসূচক বলিয়া চরম উত্তেজনার কারণস্বরূপ ধরা হইতেছে, সে কথাও মিথ্যা কথা নয়, সে কথা অক্ষরে অক্ষরে সত্য। আসামির কেন আপনি মিথ্যে বকছেন? উকিলের সওয়ালে বাধা দিয়া মহেন্দ্র বলিয়া উঠিল। সে কাঠগড়ায় রেলিংয়ের উপর ভর দিয়া দাঁড়াইয়াছিল। উকিলের বক্তব্যের প্রারম্ভ শুনিয়াই সে তৈলহীন রুক্ষ পিঙ্গলকেশ আসামি পিঙ্গল চোখে তীব্র দৃষ্টি লইয়া মূর্তিমান উগ্রতার মতো বলিয়া উঠিল, কেন আপনি মিথ্যে বকছেন? হ্যাঁ, উদ্ধত পর্যা হিসেবেই আমি তাকে গুলি করে মেরেছি। সরকারি উকিল বলিলেন, দেখুন দেখুন, আসামির মূর্তির দিকে চেয়ে দেখুন। প্রাচীন আমলের সামন্ততান্ত্রিক মনোভাবের জ্বলন্ত নিদর্শন। ইহার পর চরম শাস্তি হওয়াই ছিল আইনগত সঙ্গত বিধান, কিন্তু বিচারক ওই অপমানের কথাটাকে আশ্রয় করিয়া এবং অল্প বয়সের কথাটা বিবেচনা করিয়া সে শাস্তি বিধানের হাত হইতে অব্যাহতি লাভ করিলেন। ওদিকে সম্পত্তি তখন নিলামে বসিয়াছে। ডাকিয়াছেন চক্রবর্তী বাড়ির মহাজন, মজুমদার মহাশয়েরই শ্যালক। লোকে কিন্তু বলিল শ্যালক মজুমদারের বেনামদার। মহেন্দ্র অবিচলিতভাবেই দণ্ডাজ্ঞা গ্রহণ করিলেন। সকলে বিস্মিত হইয়া দেখিল। রায় দিয়া এজলাস ভাঙিয়া বিচারক বলিলেন, আই অ্যাডমায়ার হিজ বোল্ডনেস। সাহসের প্রশংসা করতে হয়। সরকারি উকিল হাসিয়া বলিলেন, ইয়েস স্যার, এর পিতামহ সাঁওতাল হাঙ্গামার সময় সাঁওতালদের সঙ্গে যোগ দিয়ে লড়াই করে মরেছিল। সামন্ত বংশের খাঁটি রক্ত ওদের শরীরে, ট্রু ব্লাড। মহেন্দ্র সম্পত্তি নিলামের কথা শোনে নাই। সে শুধু আপন দণ্ডাজ্ঞাকেই তাহাদের সংসারে একমাত্র দুর্ভাগ্য বিবেচনা করিয়া মজুমদারকে ডাকিয়া বলিল, দুঃখ করবেন না, আপিল করার প্রয়োজন নেই। আমি নিজে যেখানে স্বীকার করেছি তখন আপিলে ফল হবে না। আর সর্বশান্ত হয়ে মুক্তি পেয়ে কী হবে? শেষে কি রায় বাড়িতে ভিক্ষে করে খেতে হবে? কোর্টের জনতার মধ্যে একখানা চেয়ারে স্তম্ভিতের মতো বসিয়েছিলেন ইন্দ্র রায়। মহেন্দ্র শেষ কথাটা তাহারই দিকে লক্ষ্য করিয়া বলিল। কথাটা রায়ের কানেও গেল, কিন্তু কোনো মতেই মাথা তুলিয়া তিনি চাহিতে পারিলেন না। মহেন্দ্র আবার বলিল, পারেন তো বাবার কাছে খবরটা চেপে রাখবেন, মাকে কানতে বারণ করবেন। বাবার ভার এখন সম্পূর্ণ তার ওপর, আর ওইকে যেন পড়ানো হয় যতদূর সে পড়তে চাইবে। মাথা উঁচু করিয়াই হাতকড়ি পরিয়া সে কনস্টেবলের সঙ্গে চলিয়া গেল। সকলের শেষে ইন্দ্র রায় মাথা হেঁট করিয়া কোর্ট হইতে বাহির হইয়া আসিলেন। বাড়ি ফিরিয়া একেবারে অন্দরে গিয়া বিছানায় শুইয়া পড়িলেন। তাহার মুখ দেখিয়া হেমাঙ্গিনী শিহরিয়া উঠিলেন। অত্যন্ত কুণ্ঠিত এবং শঙ্কিতভাবে প্রশ্ন করিলেন, কি হলো? ইন্দ্র রায় কথার উত্তর দিলেন না। সুনীতি সব সংবাদই শুনিলেন। মহেন্দ্র সংবাদও শুনিলেন সেই দিনই, তবে এই সংবাদটা শুনিলেন দিন দুই পর, অপরের নিকট। গ্রামে তখন গুজব রটিয়া গিয়াছিল। সুনীতি এই দুঃসহ দুঃখের মধ্যেও উদাসীন হইয়া থাকিতে পারিলেন না। তিনি মজুমদারকে ডাকিয়া বলিলেন, ঠাকুরপো, এ কি সত্যি? মজুমদার নিরুত্তর হইয়া অপরাধীর মতো দাঁড়াইয়া রহিল। সুনীতি বললেন, বলো ঠাকুরপো, বলো। ভিক্ষে যদি করতে হয়
তবে বুক আগে থেকেই বেঁধে রাখি আর গোপন করে রেখো না, বলো। মজুমদার এবার বলিল, কি বলবো বউ ঠাকুরন। আমি তখন মহির মামলার রায় শুনে সুনীতি অসহিষ্ণু হইয়া কথার মাঝখানেই প্রশ্ন করিলেন, সব গেছে? চোখ মুছিয়ে মজুমদার বলিল, আগে না, দেবতর সম্পত্তি আমাদের লাখরাজ, এই গ্রাম, আর তারপর চক আফজলপুর, তারপর জমি জেরাত, এসব রইল। সুনীতি চুপ করিয়া রহিলেন। তার আহার জানিবার কিছু ছিল না। মজুমদার একটু নীরব থাকিয়া বলিল, একটা কাজ করলে একবার চেষ্টা করে দেখা যাক, বিষয় হয়তো ফিরতেও পারে। ওই চরটার জন্য অনেক দিন ধরে একজন ধরাধরি করছে, ওটা বিক্রি করে মামলা করে দেখতে হয়, বিষয়টা যদি ফেরে। সুনীতি বললেন, না ঠাকুরপো, ও চরটা থাক। ওই চরের জন্যই মহি আমার দিকপান্তর গেল, ও চর মহি না ফেরা পর্যন্ত পড়েই থাক। মজুমদার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর তবে থাক, তাহলেও আমি ছাড়ব না। যাব একবার আমি রবি ঘোষালের কাছে, আর টাকা নিয়ে এসে সম্পত্তি ফিরে দিক। সুনীতি হাসিলেন, বলিলেন, তিনিও তো অনেক টাকা পাবেন, সে টাকাই বা কোথা থেকে দেব বলো, তুমি তো সবই জানো। মজুমদার আর কিছু বলিল না, যাইবার জন্যই উঠে দাঁড়াইল। কিন্তু সুনীতি বাধা দিয়া বলিলেন, আর একটু দাঁড়াও ঠাকুরপো, কথাটা কিছুদিন থেকে বলবো ভাবছি, কিন্তু পারছি না। বলছিলাম, তুমি তো সবই বুঝছো, যে অবস্থায় ভগবান ফেললেন, তাতে ঝি চাকর রাঁধুনি সবাইকে জবাব দিতে হবে। তোমার সম্মানই বা মাসে মাসে কি দিয়ে করবো ঠাকুরপো? মজুমদার তাড়াতাড়ি বলিয়া উঠল, তা বেশ তো বউ ঠাকুরন, আর কাজই বা এমন কি রইল এখন, লোকের দরকারই বা কি, তবে যখন যা দরকার পড়বে আমি করে দিয়ে যাব। যে আদায়টুকু আছে সেও আমি না হয় গুমস্তা হিসেবে করে দেব, সরঞ্জামে কেবল নতির মাইনেটাই দেবেন। সুনীতি কোনো কথাই বললেন না। মজুমদার ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেই দিনই সুনীতি, মানদা, বামুন ঠাকুরন, এমনকি চাকরটিকে পর্যন্ত জবাব দিলেন। কিন্তু জবাব দেওয়া সত্ত্বেও গেল না শুধু মানদা। সে বলিল, আমি যাব না। আজ 25 বছর এখানে রয়েছি, চোখ বুঝবো এই বাড়িতে। বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় যাব? তা ঝাঁটাই মারো আর জুতোই মারো। হ্যাঁ, ইন্দ্র রায় সেই যে কোর্ট হইতে আসিয়া বাড়ি ঢুকিয়াছিলেন, 2-3 দিন ধরিয়া আর তিনি বাহির হন নাই। অত্যন্ত গম্ভীর মুখে ঘরের মধ্যেই ঘুরিয়া বেড়ান, কাহাকেও কোনো কথা বলেন না, এমনকি দিনের মধ্যে তামাক দিতেও কাকে ডাকেন না। তাহার সে মুখ দেখিয়া চাকর বাকর দূরের কথা, আদরণী মেয়ে উমা পর্যন্ত সম্মুখে আসে না। সেদিন হেমাঙ্গিনী আসিয়া কুণ্ঠিতভাবে দাঁড়াইলেন। রায় তাহার দিক চাহিয়া দেখিয়া চিন্তাকুল গম্ভীর মুখেই ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, হ্যাঁ, কি বলছো? হেমাঙ্গিনী কুণ্ঠিত মৃদুস্বরে বলিলেন, একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। রায়ের মাথাটা আরও একটু ঝুঁকিয়ে পড়িল। হেমাঙ্গিনী বলিলেন, শরীর কি তোমার? কথার মাঝখানে রায় মাথা তুলিয়া উদ্ভ্রান্ত স্বরে ডাকিয়া উঠিল, তারা, তারা মা। হেমাঙ্গিনী দেখিলেন রায়ের চোখ দুইটায় জল টলমল করিতেছে। হেমাঙ্গিনী মাথা নিচু করিলেন। রায় বলিলেন, লজ্জার বোঝা, শুধু লজ্জার বোঝা নয় হেম, এ আমার অপরাধের বোঝা, মাথায় নিয়ে মাথা আমি তুলতে পারছি না। রামেশ্বরের বড় ছেলে আমার মাথা ধুলোয় নামিয়ে দিয়ে গেল। তারা, তারা মা। আবার বার কয়েক অস্থিরভাবে ঘুরিয়া রায় বলিলেন, হেমাঙ্গিনী, আমি নিযুক্ত করেছিলাম ননিপালকে, শুধু চর দখল করাই আমার উদ্দেশ্য ছিল না। ননিকে আমি বলেছিলাম, চক্রবর্তীদের যদি প্রকাশভাবে অপমান করতে পারিস তবে আমি তোকে বকশিস দেব। ননি অপমান করলে রাধা রানীর, আমার সহদরার। হেমাঙ্গিনীর চোখ দিয়া অশ্রুর বন্যা নামিয়া আসিল। রায় আবেগ ভরে বলিতে বলিতে শিহরিয়া উঠিলেন, আদালতে মহিন কি বললে জানো? সরকারি উকিল বললেন, মৃত ননিপাল যার অপমান করেছিল সে আসামি সৎ মা। মহিন তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল, যার নয় বলুন যার, সে নয় বলুন তিনি, সৎ মা নয়, মা, আমার বড় মা। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হেমগিনী উদাস কণ্ঠে বলিলেন, দীপান্তর হয়ে গেল? 10 বৎসর।
বার পায়ে ঘুরিয়া রায় অকস্মাৎ হেমাঙ্গিনীর হাত ধরিয়া বলিলেন, তুমি একবার মোহিনীর মায়ের কাছে যাবে হেম? হেমাঙ্গিনী স্বামী মুখের দিকে চাহিলেন। রায় বলিলেন, আমার অনুরোধ, আমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে হেম। রামেশ্বরের স্ত্রীপুত্রকে রক্ষা করতে হবে। হেমাঙ্গিনী এবার কাতর স্বরে বললেন, ও কোন মুখে আমি গিয়ে দাঁড়াবো, কি বলবো? রায় আবার মাথা নিচু করিয়া পদচারণা আরম্ভ করিলেন। হেমাঙ্গিনীর কথার জবাব তিনি খুঁজিয়া পাইলেন না। কিছুক্ষণ পর হেমাঙ্গিনী আত্মসম্বরণ করিয়া বলিলেন, উমাকে সঙ্গে নিয়ে যাই? রায় বলিলেন, আমি তোমাকে পাঠিয়েছি হেমাঙ্গিনী, এ কথা গোপন করো। তুমি যেন আপনি আমায় লুকিয়ে গেছ। মোহিনের মা যদি ফিরিয়ে দেন। মাথা নত করিয়া আবার বলিলেন, বলবে যোগেশ মজুমদারকে যেন জবাব দেন, আর চরে খাজনা আদায় করে নিন ওরা। হেমাঙ্গিনী চলিয়া গেলেন। রায় এতক্ষণে অন্দর হইতে কাছারিতে আসিয়া একজন পাইককে বলিলেন, যোগেশ মজুমদারকে একবার ডাক দেখি, বলবি জরুরি কাজ, সঙ্গে নিয়ে আসবি, বুঝলি? মজুমদার তার কাছারির ফটকে প্রবেশ করিবা মাত্র তিনি সাগ্রহে সম্ভাষণ জানাইয়া বলিলেন, আরে এসো এসো মজুমদার মশাই, এসো। মজুমদার প্রণাম করিয়া বলিল, আজ্ঞে বাবু, আশ্রয়হীন লোকে মহাশয় বলে গাল দেওয়া হয়, আমি আপনাদের চাকর। হাসিয়া রায় বললেন, বিষয় হলে আশ্রয় হতে কতক্ষণ মজুমদার? একদিনে এক মুহূর্তে জন্মে যায়। মজুমদার চুপ করিয়া রায় মুখের দিকে চাহিয়া রহিল। রায় বলিলেন, জানো মজুমদার, আজকাল বড় বড় লোকের মাথা বিক্রি হয়। মৃত্যুর পর তাদের মাথা নিয়ে দেখে সাধারণ লোকের সঙ্গে তাদের মস্তিষ্কের কি তফাৎ। তা আমি তোমার কান দুয়েক হাড় কি রাখতে চাই, বাসা তৈরি করাবো। মজুমদারের মুখ চোখ লাল হইয়া উঠিল, কিন্তু মুখ কিছু বলিতে পারিল না। রায় আবার বলিলেন, রহস্য করলাম, রাগ করো না। এখন একটা কাজ আমার করে দাও, চটটা আমাকে বলে কয়ে বিক্রি করিয়ে দাও। ওটার জন্য আমার মাথা আজও হে হয়ে রয়েছে গ্রামে। মজুমদার এবার গলা পরিষ্কার করিয়া লইয়া বলিল, চটটা ওরা বিক্রি করবেন না রামশাই। ওরা ওরা কে? তুমি তো এখন মালিক। আমার জবাব হয়ে গেছে। জবাব হয়ে গেছে? কে জবাব দিলে? রামেশ্বরের এখন এদিকে দৃষ্টি আছে নাকি? আজ্ঞে না, তিনি একেবারেই কাজের বাইরে গেছেন। জবাব দিলেন গিন্নি ঠাকুরুন। রায় অনেকক্ষণ নীরব থাকিয়া বলিলেন, মেয়েটি শুনেছি বড় ভালো, সাবিত্রীর মতো সেবা করেন রামেশ্বরের। এদিকে বুদ্ধিমতী বলেও তো বোধ হচ্ছে। না হলে তুমি তো বাকিটুকু অবশিষ্ট রাখতে না। বাকি খানিকটা খেয়ে ইচ্ছে করে সে না হলে ফেলে যায়, কিন্তু সাপের তো উপায় নেই, গিলতে আরম্ভ করলে শেষ তা করতেই হয়। কিন্তু কাজটা তুমি ভালো করলে না মজুমদার। এইবার মজুমদার বলিল, আগে বাবু, টাকাও তো আমি 5,000 দিয়েছি। তা দিয়েছ, কিন্তু মামলা খরচের অজুহাতে তার অর্ধেক কি তো তোমার ঘরেই ঢুকে মজুমদার। আমি সবই জানি হে, আমার দুঃখ থেকে গেল চক্রবর্তীদের আমি ধ্বংস করতে পারলাম না। মজুমদার জবাব দিল, আগে 15 আনা 3 পয়সায় তো আপনার করা বাবু, ননিপালকে তো আপনি খাড়া করেছিলেন। রায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ও কাজটাতে আমি সুখী হতে পারিনি যোগেশ, এতখানি খাটো জীবন হয়নি। রামেশ্বরের বড় ছেলে আমার গায়ে চুলকানি পাকিয়ে দিয়ে গেছে, সেই কালই আমাকে মুছতে হবে। সেই কথাটা তোমাকে বলার জন্যই আমি তোমায় ডেকেছিলাম। আর লোভ তুমি করো না, ওই চরের দিকে হাত বাড়িও না। ওগুলো রামেশ্বরের ছেলেদের থাক, ওরা না জানুক, তুমি জেনে রাখো। রক্ষক হয়ে রইলাম আমি। মজুমদারের বাক্যর স্ফূর্তি হইল না। সে আপনার করতুলে রেখা দিকে চাইয়া বোধ করি আপনার ভাবি ভাগলিপি অনুধাবনের চেষ্টা করিতে লাগিল। রায় সহসা বলিলেন, সাইকে ওটি রামেশ্বরের ছোট ছেলে নয়? সম্মুখে পথে কে একজন অতি দ্রুত সাইকেল চালাইয়া চলিয়াছিল। গতি দ্রুততা হেতু মানুষটি সঠিক চিনতে না পারিলেও এক্ষেত্রে ভুল হইবার উপায় ছিল না। আরোহীর উগ্র গৌর দেহবর্ণ, তাহার মাথার উপর পিঙ্গলবর্ণ দীর্ঘ চুলগুলিকে বাতাসে চঞ্চল হইয়া নাচিতেছে চক্রবর্তীদের বংশ পতাকার মতো। মজুমদার দেখিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ,
আমাদের অহিন্দ্রই বটে। রায় বলিলেন, ডাকো তো, ডাকো তো ওকে। এত ব্যস্তভাবে কোথা থেকে আসছে ও? মজুমদারও চঞ্চল হইয়া উঠিল। সে বারবার ডাকিল, ওহি, ওহি, শোনো শোনো। গতিশীল গাড়ির উপর হইতে সে মুখ ফিরাইয়া দেখিয়া একটা হাত তুলিয়া বলিল, আসছি। পর মুহূর্তেই সে পথে মোড় ফিরিয়া অদৃশ্য হইয়া গেল। মজুমদার ব্যস্ত হইয়া বলিল, আমি তাহলে যাই বাবু, দেখি ওহি অমন করে কোথা থেকে এলো, খবরটা কি আমি জেনে আসি। রায় বলিলেন, আমায় খবরটা জানিও যেন মজুমদার। দ্রুতবেগে গাড়িখানা চালাইয়া বাড়ির দুয়ারে আসিয়া অহিন্দ্র একরূপ লাফ দিয়া নামিয়া পড়িল। গাড়ি হইতে নামিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিবার জন্য সে ছুটিয়া চলিয়াছিল, কিন্তু স্তব্ধ বাড়িখানার ভেতর হইতে একটি অতি মৃদু ক্রন্দনের সুর তাহার কানে আসিতেই তাহার গতি মন্থর এবং সকল উত্তেজনা ম্রিয়মাণ হইয়া গেল। ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করিয়া সে ডাকিল, মা। দ্বিপ্রহরের নির্জন অবকাশে সুনীতি আপনার বেদনার লাঘব করিতেছিলেন, মৃদু মৃদু বিলাপ করিয়া কাঁদিতেছিলেন। ওহির ডাক শুনিয়া তিনি চোখ মুছিয়া বাহিরে আসিলেন। বলিলেন, দেরি করলি যে ওহি, কালই ফিরে আসবে বলে গেলি। কণ্ঠস্বরে তাহার শঙ্কার আভাস। ওহি বলিল, হেডমাস্টার মশাই কাল ফিরে আসেননি মা, আজ সকাল 9টায় এলেন ফিরে। পরীক্ষার খবর বেরিয়েছে? হ্যাঁ মা। তোর খবর? পাশ হয়েছি মা। তবে বলছিস না যে? সুনীতির ম্লান মুখ এবার ঈষৎ উজ্জ্বল হইয়া উঠিল। বলতে ভালো লাগছে না মা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ওহি বলিল, দাদা আমায় বলেছিলেন ভালো করে পাশ করলে একটা ঘড়ি কিনে দেবেন, একটা রিস্ট ওয়াচ। সুনীতির চোখ দিয়া আবার জল ঝরিতে আরম্ভ করিল। ওহি বলিল, আমি বড় অকৃতজ্ঞ মা। মাস্টার মশাই বললেন কমপ্লিট তুমি করতে পারোনি, তবে ডিভিশনাল স্কলারশিপ তুমি পাবেই। যে কলেজেই যাবে সুবিধে অনেক পাবে। কোথায় পড়বে ঠিক করে ফেলো। আমি শুনে আনন্দে আত্মাহারা হয়ে ছুটে এলাম। সমস্ত পথটার মধ্যে দাদার কথা একবারও মনে পড়েনি মা। বাড়িতে এসে ঢুকতেই তোমার কান্নার আওয়াজে আমার স্মরণ হলো, দাদাকে মনে পড়ে গেল। সুনীতি ছেলেকে বুকে টানিয়া লইয়া বলিলেন, তুই ভালো করে পড়ে টপ টপ করে পাশ করে নে, তারপর তুই জজ হবি ওহি। দেখবি এমন ধারার অবিচার যেন কারো ওপর না হয়। ততদিনে মহি ফিরে আসবে। সে বাড়িতে বসে ঘর সংসার দেখবে, তুই সেখান থেকে টাকা পাঠাবি। ওহি বলল, একটা খবর নিলাম মা এবার। 10 বছর দাদাকে থাকতে হবে না। মাসে মাসে 4-5 দিন করে মাফ হয়। বছরে 2 মাস 3 মাসও ভালো ব্যবহার করলে। তাহলে 3×10 30 মাস, 2.5 বছর বাদ যাবে 10 বছর থেকে। 7.5 বছর থাকতে হবে। আর দীপান্তর লিখলেও আজকাল সকলে আন্দামানকে পাঠায় না, দেশেই জেলে রেখে দেয়। উপরে রামেশ্বর গলা ঝাড়িয়া পরিষ্কার করিয়া রইলেন। শব্দ শুনিয়া সচকিত হইয়া সুনীতি বলিলেন, বাবাকে প্রণাম করবি আয় ওহি, ওকে খবর দিয়ে আসি। ওর কথায় আমরা সবাই ভুলে যাই। মাটির পুতুলের মতো একইভাবে রামেশ্বর সেই খাটের উপর বসিয়াছিলেন। সুনীতি সত্য সত্যই একটু আনন্দের হাসি হাসিয়া বলিলেন, ওগো, ওহি তোমার পাশ করেছে, স্কলারশিপ পেয়েছে। ওহি রামেশ্বরকে প্রণাম করিল। রামেশ্বর হাত বাড়াইয়া তাহাকে কাছে বসাইয়া বলিলেন, পাশ করেছ, স্কলারশিপ পেয়েছ? হ্যাঁ, ওকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, ও এবার কলেজে পড়তে যাবে। যে কলেজেই যাবে সেখানে ওকে অনেক সুবিধে দেবে। বাহ বাহ, রাজা দিলীপের পুত্র রঘু সমস্ত বংশের মুখ উজ্জ্বল করেছিলেন, তারই নামে বংশের পর্যন্ত নাম হয়ে গেল রঘু বংশ। তুমি রঘুবংশ পড়েছ ওহি? মহাকবি কালিদাসের রঘুবংশ? ওহি এবার বলিল, স্কুলে তো এসব মহাকাব্য পড়ানো হয় না, এইবার কলেজে পড়ব। ইংরেজদের এক মহাকবি আছেন, তার নাম শেক্সপিয়ার, সেসবও পড়ো। হ্যাঁ, শেক্সপিয়ার পড়তে হবে বিয়েতে। এ কথার উত্তরে আর রামেশ্বর কথা বলিলেন না। সহসা তিনি গম্ভীর হইয়া উঠিলেন, বলিলেন, যাও, তুমি এখন বেরিয়ে এসো। সুনীতি বলিলেন, না না, ও এখনো খায়নি, তুই এখানেই বস ওহি, আমি খাবার এখানেই নিয়ে আসি। রামেশ্বর তিক্ত স্বরে বলিলেন, না না, যাও ওহি, ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নাও, আর স্নানই বরং করো, তারপর খাবে।
পিতার অনিচ্ছা মহেন্দ্র বুঝিল। সে তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া গেল। সুনীতি জলভরা চোখে বলিলেন, কেন তুমি ওকে অমন করে তাড়িয়ে দিলে? এই জন্যেই। বাধা দিয়া রামেশ্বর আপনার 2 হাত মেলিয়া বলিলেন, ছোঁয়াচে, ছোঁয়াচে কুষ্ঠরোগ। সুনীতি তার তারস্বরে প্রতিবাদ করিলেন, না না, কোপরেজ বলেছেন, ডাক্তার বলেছেন, রক্ত পরীক্ষা করে দেখেছেন, ও রোগ তোমার নয়। জানে না, ওরা কিছুই জানে না। বাইরে সিঁড়িতে পদশব্দ শুনিয়া রামেশ্বর নীরব হইলেন। দরজায় মৃদু আঘাত করিয়া মহেন্দ্র ডাকিল, মা। যাই আমি ওহি। সুনীতি অভিমান ভরেই চলিয়া যাইতেছিলেন, কিন্তু মহেন্দ্রই দরজা খুলিয়া প্রবেশ করিল। তাহার পেছনে রায়গিন্নি হেমাঙ্গিনী, ইন্দ্র রায়ের স্ত্রী। দীর্ঘকাল পরে হেমাঙ্গিনী রামেশ্বরকে দেখিলেন। রামেশ্বরের কথা মনে হইলেই তাহার স্মৃতিতে ভাসিয়া উঠিত রামেশ্বরের সেকালের ছবি। পিঙ্গল চোখ, পিঙ্গল চুল, তাম্রাভ গৌর বর্ণ, বিলাসী কৌতুকহাস্যে সমুজ্জ্বল একটি যুবকের মূর্তি। আর আজ এই রুদ্ধদ্বার অন্ধকার প্রায় ঘরের মধ্যে বিষণ্ণ সব স্তব্ধ শঙ্কাতুর এক জীর্ণ পৌরকে দেখিয়া তিনি শিহরিয়া উঠিলেন। চোখে তাহার জল আসিল। সুনীতির সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় না থাকিলেও পরস্পর পরস্পরকে সামাজিক ক্ষেত্রে দেখিয়াছেন, সুতরাং তাহাকে চিনিতে সুনীতির বিলম্ব হইল না। তিনি অতি ধীরভাবে সাদর সম্ভাষণ জানাইয়া মৃদু কণ্ঠে বলিলেন, আসুন আসুন দিদি, আসুন। তাড়াতাড়ি তিনি একখানা আসন পাতিয়া দিলেন। হেমাঙ্গিনী কুণ্ঠিতভাবে বলিলেন, এত খাতির করলে যে আমি লজ্জা পাবো বোন, এ তো আমার খাতিরের বাড়ি নয়। তুমি তো আমার পর নও, তবে তুমি দিদি বলে সম্মান করে দিলে, আমি বসছি। বলিয়া আসনে তিনি বসিয়া সর্বাগ্রে চোখ মুছিলেন। তারপর মৃদুস্বরে সুনীতিকে প্রশ্ন করিলেন, পুরনো কথা বোধহয় ওর ভুল হয়ে যায় না? না না, আপনি রায়গিন্নি, রায়গিন্নি। মৃদুস্বরে বলিলেও হেমাঙ্গিনীর কথাটা রামেশ্বরের কানে গিয়াছিল। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অতি সকুরণ ভঙ্গিতে ঘাড় নাড়িয়া কথা কয়টি বলিলেন। হেমাঙ্গিনীর চোখ আবার জলে ভরিয়া উঠিল। তিনি আত্মসম্বরণ করিয়া বলিলেন, না, চিনতে পারেননি। কই, আমাকে আদর করে সম্মান করে যে নাম দিয়েছিলেন সে নামে তো ডাকলেন না। রামেশ্বর বললেন, ভুলে যান রায়গিন্নি, ও কথা ভুলে যান। দুঃখই যেখানে প্রধান, রায়গিন্নি সেখানে সুখের স্মৃতিতেই বা রাগ কি? ভগবান হলেন রসস্বরূপ, তিনি যাকে পরিত্যাগ করেছেন সে ব্যক্তি পরিবেশন করবার মতো রস পাবে কোথায় বলুন? হেমাঙ্গিনী গভীর স্নেহ অভিষিক্ত কণ্ঠস্বরে বলিলেন, না না, এ কি বলছেন আপনি? ভগবান পরিত্যাগ করলে কি সুনীতি আপনার ঘরে আসে? ওহিকে দেখাইয়া বলিলেন, এমন চাঁদের মতো ছেলে ঘর আলো করে? রামেশ্বর হাসিলেন, অদ্ভুত হাসি। সে হাসি না দেখিলে কল্পনা করা যায় না। বলিলেন, সূর্যে গ্রহণ লেগেছে রায়গিন্নি, ভরসা এখন চাঁদেরই বটে। দেখি আপনাদের আশীর্বাদ। প্রসাধন যতই সযত্ন এবং সুনিপুণ হোক, দিনের আলোকে প্রসাধনের অন্তরালে স্বরূপ যেমন প্রকাশ পাইয়া থাকে, তেমনিভাবে রামেশ্বরের রূপক উক্তির ভিতর হইতে সদ্য সংঘটিত মর্মান্তিক আঘাতের বেদনা আত্মপ্রকাশ করিল। একই সঙ্গে সুনীতি ও রায়গিন্নির চোখ হইতে টপটপ করিয়া জল ঝরিয়া পড়িতে আরম্ভ করিল। অহি আর সহ্য করিতে পারিল না। সে নিঃশব্দে ধীরে ধীরে বাহির হইয়া গেল। রামেশ্বর সুনীতিকে সম্বোধন করিয়া বলিলেন, ওহিকে খেতে দেবে না সুনীতি, ও তো এখনো খায়নি। হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিলেন, সে কি, আমি তোমাকে বসিয়ে রেখেছি বোন, আর ছেলে এখনো পর্যন্ত খায়নি, মরে যায়। এতক্ষণে সুনীতি প্রথম কথা বলিলেন, শহর থেকে এইমাত্র ফিরল, তাই দেরি হয়ে গেল। পরীক্ষার খবর বেরিয়েছে, তাই এই দুপুরেই না খেয়ে ছুটে এসেছে। সস্নেহ হাসি হাসিয়া হেমাঙ্গিনী বলিলেন, বাছা আমার পাশ করেছে নিশ্চয়ই, ও তো খুব ভালো ছেলে। মুখ উজ্জ্বল করিয়া সুনীতি বলিলেন, হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদে খুব ভালো করে পাশ করেছে ওই। ডিভিশনের মধ্যে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাবে। আকস্মিক প্রসঙ্গান্তরের মধ্য দিয়া অত্যন্ত স্বাভাবিকভাবে পঙ্ক হইতে পঙ্কজের উদ্ভবের মতো দুঃখের স্তরকে নিচে রাখিয়া আনন্দের আবির্ভাবে সকলেরই একটি স্নিগ্ধ দীপ্তিতে উজ্জ্বল হইয়া উঠিলেন। হেমাঙ্গিনী বলিলেন, শিবের ললাটে চাঁদের ক্ষয় নেই চক্রবর্তী মশাই, এ চাঁদ আপনার অক্ষয় চাঁদ। রামেশ্বর বলিলেন, মঙ্গল হোক আপনার, অমোঘ হোক আপনার আশীর্বাদ।
সুনীতি হেমাঙ্গিনীর পায়ে ধুলা লইয়া প্রণাম করিলেন। হেমাঙ্গিনী বলিলেন, যাও ভাই, তুমি ছেলেকে খেতে দিয়ে এসো, আমি বসছি চক্রবর্তী মহাশয়ের কাছে। সুনীতি চলিয়া গেলেন। যাইবার সময় হেমাঙ্গিনীকে সাবধান করিয়া চুপি চুপি বলিয়া গেলেন, মাঝে মাঝে দু একটা ভুল বকেন, দেখবেন। হেমাঙ্গিনী বলিলেন, কতদিন ভেবেছি আসবো, আপনাকে দেখে যাব, কিন্তু পারিনি। আবার ভেবেছি, যাক, মুছেই যখন গেছে সব, তখন মুছেই যাক, কিন্তু সেও হলো না, মুছে গেল না। পাথরে দাগ ক্ষয় হয়ে মুছে যায়, কিন্তু মনের দাগ কখনো মোছে না। আজ আর থাকতে পারলাম না। অপরাধ যে আমাদেরই, এর জন্য দায়ী যে উনি। কে? ইন্দ্র? না না রায়গিন্নি, দায়ী আমি, হেতু ইন্দ্র। সব আমি খতিয়ে দেখেছি। চিত্রগুপ্তের হিসাবের খাতায় মাঝে মাঝে আমি উঁকি মেরে দেখি কি না। হেমাঙ্গিনী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ পর বলিলেন, কিন্তু এভাবে ভেঙে লুটিয়ে পড়লে তো চলবে না আপনার চক্রবর্তী মশাই। সুনীতির দিকে, ছেলের দিকে একবার তাকিয়ে দেখুন, তাদের মুখ। বুক ফেটে যায় রায়গিন্নি, বুক ফেটে যায়, কিন্তু কি করব বলুন, আমার উপায় নেই। উপায় আপনাকে করতে হবে, উঠে দাঁড়াতে হবে। কি করে উঠে দাঁড়াবো? দিনের আলোতে আমার চোখে অসহ্য যন্ত্রণা, তার উপর আপনার কাছে গোপন করব না রায়গিন্নি, হাতে আমার কুষ্ঠ হয়েছে। হেমাঙ্গিনী স্তম্ভিত হইয়া গেলেন। রামেশ্বর বলিলেন, এরা কেউ বিশ্বাস করে না। কবরেজ বলেন না, ডাক্তার বলেন না, রক্ত পরীক্ষা করে তারা বলে না, সুনীতি বলে না। মূর্খ সব রায়গিন্নি, ভগবানের বিধানের দুর্গেয় রহস্য এরা বোঝে না। আয়ুর্বেদে আছে কি জানেন, যেখানে মৃত্যু অবশ্যম্ভাবী, রোগ যেখানে কর্মফল, সেখানে চিকিৎসকের ভুল হবে। একবার নয়, শতবার দেখলে শতবার ভুল হবে। হেমাঙ্গিনী সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে রামেশ্বরের সর্বাঙ্গ দেখিতেছিলেন। কোথাও এক বিন্দু বিকৃতি তিনি দেখিতে পাইলেন না। তিনি শুনিয়াছিলেন, আজ প্রত্যক্ষ বুঝিলেন, রোগের ধারণায় মস্তিষ্ক বিকৃতির উপসর্গ। বলিলেন, না চক্রবর্তী মশাই, এ আপনার মনের ভুল। কই, কোথাও তো এক বিন্দু কিছু নেই। হাতের 10টা আঙুল প্রসারিত করিয়া দিয়া রামেশ্বর বলিলেন, এই এই আঙুলে, আঙুলে। অহেন্দ্রর খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল। সুনীতি একটা পাখা লইয়া বাতাস করিতেছিলেন। হেমাঙ্গিনী উপর হইতে নামিয়া আসিলেন। বলিলেন, আজ তাহলে আসি ভাই। সুনীতি বলিলেন, সারাক্ষণ নন্দাইয়ের সঙ্গে বসে গল্প করলেন, আমার কাছে একটু বসবেন না দিদি? হেমাঙ্গিনী বলিলেন, তোমার সঙ্গে কত যে গল্প করতে সাধ, সে কথা আরেকদিন বলবো সুনীতি। চক্রবর্তী মশাই যখন তোমায় বিয়ে করে আনলেন, তখন তোমার উপরই রাগ হয়েছিল, অকারণ রাগ। তারপর যত দেখলাম, ততই তোমার সঙ্গে কথা বলে তোমাকে বুকে জড়িয়ে ধরতে সাধ হয়েছে। সে অনেক কথা, পরে একদিন বলবো। আজ যাই, বুঝতেই তো পারছো লুকিয়ে এসেছি। তবে একটা কথা বলে যায়, যেটা বলতে আমার আশা, তুমি ভাই মজুমদারকে সরাও। ওর কাছে আমি শুনেছি সম্পত্তি ওই নিজে বেনাম করে রেখেছে। সুনীতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জানি দিদি, আমি ওকে জবাবও দিয়েছি, কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, তবু উনি আসছেন, না বললেও কাজকর্ম করে দিয়ে যাচ্ছেন। হেমাঙ্গিনী বলিলেন, সেও বন্ধ হওয়া দরকার বোন। যে এমন বিশ্বাসঘাতক হতে পারে, তাকে বিশ্বাস কি? এখন বারবার বলছেন চটটা বেচে ফেলুন, অনেক টাকা হবে। না না, এমন কাজও করো না ভাই। আমি ওর কাছে শুনেছি চটটায় তোমাদের অনেক লাভ হবে, আয় বাড়বে। কিন্তু চর নিয়ে যে গ্রাম জুড়ে বিবাদ দিদি, আমি কেমন করে সেসব সামলাবো? আর বিবাদ না মিটলেই বা বন্দোবস্ত করবো কি করে বলুন? সাঁওতালদের ডেকে তোমরা খাজনা আদায় করে নাও সুনীতি। আমি এইটুকু বলে গেলাম যে তোমার দাদা আর কোনো আপত্তি তুলবেন না, আর কেউ যদি তোলে তবে তাতেই তিনি তোমাকে সাহায্য করবেন। সুনীতি কৃতজ্ঞ দৃষ্টিতে হেমাঙ্গিনীর দিকে চাহিয়া বলিলেন, তাকে আমার প্রণাম দেবেন দিদি, বলবেন। বাধা দিয়া হেমাঙ্গিনী বলিলেন, পারবো না ভাই, বললাম তো লুকিয়ে এসেছি। মানত আছি আর নাই, বাড়িঘর নাই বলিয়া এখানে এখনো রইয়াছে। আপনার কাজগুলি সে নিয়মিতই করে, সুনীতি আপত্তি করিলেও শোনে না, বরং কাজ তাহার এখন বাড়িয়া গিয়াছে, বাড়াইছে সে নিজেই। সদর কাছারির বাড়ির চাকর চলিয়া গিয়াছে, নাই বোনাই, কিন্তু তবুও অনেক পরিষ্কারের প্রয়োজন আছে। সে প্রয়োজন সে নিজেই আবিষ্কার করিয়া কাজটি আপনার ঘাড়ে লইয়াছে।
তাহার উপর সকালে সন্ধ্যায় দুয়ারে জল, প্রদীপের আলো, ধূপের ধোঁয়া, এগুলি তো না দিলেই নয়। হিন্দুর বাড়ি, মা লক্ষ্মী রুষ্ট হইবেন যে। সুনীতি আপত্তি করিয়াছিল, কিন্তু মানদা বলিয়াছিল, যতদিন আছি আমি করি, তারপর আপনার যা খুশি হয় করবেন। তখন যদি তখন নিজে হাতে গোবর মেখে ঘুঁটে দেন পয়সা বাঁচাবার জন্য, দেবেন। আমি তো আর দেখতে আসবো না। কাছারি বাড়ি সে পরিষ্কার করে দিনে দ্বিপ্রহরে। খাওয়া দাওয়ার পর মানুষের একটা বিশ্রামের সময় আছে, ওই সময়টায় বাহিরে লোকজন থাকে না। সেই অবসরে নিত্য কাজটা সারিয়া লয়। লজ্জাটা তাহার নিজের জন্য নয়। চাকরের বদলে ঝি কাছারি সাফ করিলে অন্য কেহ কিছু না বলুক, ওই রায়বাড়ির ছেলেগুলি হয়তো ছড়া বাঁধিয়া বসিবে। সেদিন সে তক্তপোতের উপর ফরাস পাতা আরম্ভ করিয়া মেঝে পর্যন্ত সমস্ত পরিপাটি করিয়া ঝাড় দিতেছিল, আর গুনগুন করিয়া গান গাহিতেছিল। এত বড় নির্জন ঘরগুলোর মধ্যে একা কাজ করিতে করিতে কেমন গান পাইয়া বসে। দুই একবার বড় আয়নাটার সম্মুখে দাঁড়াইয়া জিভ ও ঠোঁট বাহির করিয়া দেখে পানের রসটা কেমন ঘোরালো হইয়াছে। স্নানের পর হইতেই চুল খোলা থাকে, খোলা চুলও এই সময় বাঁধিয়া লয়। আজ সহসা তাহার গান থামিয়া গেল। অনেক লোক যেন কাছারির বাহিরের প্রাঙ্গণে কথা বলিতেছে। ঝাড় দেওয়া বন্ধ রাখিয়া উঠিয়া খড়খড়ি দেওয়া দরজাটায় খড়খড়ি তুলিয়া যে দেখিল, সাঁওতালরা দল বাঁধিয়া দাঁড়াইয়া আছে। জনহীন রুদ্ধদ্বার কাছারির দিকে চাহিয়া তারা চিন্তিত হইয়া কি বলা বলি করিতেছে। মানুদা ঘরের ভিতরে ভিতরে অন্দরে চলিয়া গিয়া সুনীতিকে বলিল, সাঁওতালরা সব দল বেঁধে এসে দাঁড়িয়ে আছে মা, কিসব বলা বলি করছে। আমি এই গলি গলি গিয়ে ডাকবো নায়ককে? সুনীতি বলিলেন, না, ওহিকে ডাক তুই, ওপরে নিজের ঘরেই আছে সে। মহেন্দ্র আসিয়া সম্মুখে উপস্থিত হইতেই মাঝির দল কলরব করিয়া উঠিল। রাঙাবাবু! মহেন্দ্র সাধারণত এখানে থাকে না। তাহারা প্রত্যাশা করিয়াছিল মজুমদারকে। অপ্রত্যাশিতভাবে তাহাদের রাঙাবাবুকে পাইয়া তাহারা খুব খুশি হইয়া উঠিল। মহেন্দ্র বলিল, কি রে, তোরা সব কেমন আছিস? ঠকাঠক তখন প্রণাম হইয়া গিয়াছে। কমল মাঝি জোড়হাত করিয়া বলিল, ভালো আছি আজ্ঞা। আপনি কেমন করে এলি বাবু? আমরা সব কত বলি, কত খুঁজি তোকে। বলি আমাদের রাঙাবাবু আসে না কেন? মেয়েগুলো সব শুধায়। হাসিয়া মহেন্দ্র বলিল, আমি যে পড়তে গিয়েছিলাম মাঝি, ক খ অ আ সেই সব, ইংরেজি ফার্সি নাকি সব? হ্যাঁ, অনেক পড়তে হয়। তারপর তোরা কোথায় এসেছিস? আপনার কাছে তো এলাম গো। বলছি আমাদের জমিকটির খাজনা তুলালে আমাদিগকে চেক রসিদ দে, তাই নইলে কি করে থাকবো গো? খাজনা কে পাবেন এখনো যে তার কিছু ঠিক হয়নি মাঝি। সে ঠিক। বাধা দিয়া কমল বলিল, না গো, সে সব ঠিক হয়ে গেল। দিলে সব ঠিক করে ওই সেই রায় হুজুর আমাদিকে বললে, চটটি তোদের রাঙাবাবুদেরই ঠিক হলো মাঝি, খাজনা তোরা সেই কাছারিতে দিবি। তাকেই তো আজ ছুটে এলম গো। দ্বিপ্রহরে হেমাঙ্গিনীর কথা মহেন্দ্রের মনে পড়িয়া গেল। সে এবার দ্বিধা না করিয়া বলিল, দে, তবে দিয়ে যা। কিছুক্ষণ অবাক হইয়া চাইয়া থাকিয়া মাঝি বিনয় করিয়া হাসিয়া বলিল, হাঁ বাবু, ইটি আপনি কি বলছিস? জমিকটি মাপতে হবে, তা বাদে হিসাব করতে হবে, তোদের খাতিতে নাম লিখতে হবে, সেসব কর আগে, নইলে কি করে দিব? মহেন্দ্র বিব্রত হইয়া বলিল, সে তো আমি পারবো না মাঝি, আমি তো জানি না এসব, তবে আমি তার ব্যবস্থা করছি, বুঝলি? মাঝি বিস্মিত হইয়া গেল। তবে আপনি কি বিদ্যে শিখলে গা? হাসিয়া মহেন্দ্র বলিল, আর সেসব অনেক বই মাঝি, নানা দেশের কথা, কত বড় বীরের কথা, কত যুদ্ধের কথা। হ্যাঁ, তা সে কোন গায়ের কথা বটে গো? বীর বললি কারা বটে সেসব? সেই সব পৃথিবী জুড়ে নানা দেশ আছে, সেই সব দেশ আর সেই সব দেশের বড় বড় বীর, তাদের কথা মাঝি। আর সব কত কথা, ওই আকাশে সূর্য উঠেছে, চাঁদ উঠেছে, সেই সব কথা। হ্যাঁ। মাঝির মুখ চোখ বিস্ময়ে ভরিয়া উঠিল। সে মুখ ফিরাইয়া দলের সকলকে আপন ভাষায় বলিল, রাঙাবাবু কত জানে দেখ। সঙ্গীর দল আপন ভাষায় রাঙাবাবুর তারিফ করিয়া মৃদু কলরব আরম্ভ করিয়া দিল। কমল মাঝি বলিল, হ্যাঁ বাবু, এই যে পৃথিবীটি, এই যে ধরতিমাই, ইকে কে গড়লে, কি লেখা আছে পুঁথিতে তোদের? মহেন্দ্র বলিল, পৃথিবী হলো গ্রহ, বুঝলি? আকাশে রাত্রে সব তারা ওঠে না, এও তেমনি একটা তারা। আগে পৃথিবী দাও দাও করে জ্বলতো, যেমন কড়াইয়ে গুড় কি রস টকবক করে ফোটে তেমনি করে ফুটতো।
মাঝি বিষণ্ণভাবে ঘাড় নাড়িয়া বলল, হুম, তোকে এখনো অনেক পড়তে হবে। পৃথিবীতে আগে ছিল জল, কিছুই ছিল না, শুধু জল ছিল। তারপরে হলো কি জানিস? বলি শোন। বলিয়া সে মোটা গলায় আরম্ভ করিল, অথ জনম কু ধরতি লেগুং, অথ জনম কু মানোয়া হর, মান মান কু মানোয়া হর, ধরতি কু ভাবাও আকাদা, ধরতি সানাম কু ভাবাও কিদা। গান শেষ করিয়া মাঝি বলিল, পেতমে ছিল জল, কেবল জল, তারপর হলো অত জনম কু ধরতি লেগুম। বলছে লেগুম গায়ে থেকে মাটি বার করে ধরতিকে বানালে। মাটি করলে লেগুম হলো ওই যে তোরা মাছ ধরিস, কেঁচো গো কেঁচো, দেখিস কেনে আজও উয়ার গায়ের থেকে মাটি বার করে। তারপর হলো অত জনম কু মানোয়া হর, বলছে মাটিতে হলো মানুষ, মান মান কু মাতুয়া হর, কিনা মানুষ মানুষ কেবলই মানুষ। তখন তোর ধরতি কু ভাবাও আকাদা, কিনা মানুষ করলে ধরতি, মাটি করে চাষ, ফসল হলো। ধরতি সানাম কু ডাবাও কিদা, একেবারে তামাম ধরতিতে চাষ হয়ে অনেক ফসল হলো। মহেন্দ্র হাসিল, কিন্তু বড় ভালো লাগিল এইসব গান ও গল্প। মাঝি আবার বলিল, ধরতি মাটি বানালে তোর লিগুম কেঁচোতে পোকাতে। মহেন্দ্র তাহাকে উৎসাহিত করিয়া বলিল, এসব কথা তো আমি জানি মাঝি। উৎসাহ পাইয়া মাঝি জাকিয়া বসিয়া বলিল, তবে শুনো আপনি, বলি আপনাকে, ঠাকুর বুঝো তো বাবু, ঠাকুর ভগবান সি প্রথমে জল করলে, সব জল হয়ে গেল, তখন ঠাকুর দুটি হাঁস হাসিল বানালে। হাঁস হাসিল হলো পাখি, বুঝলেন বাবু? তা সি পাখি দুটি ঠাকুরকে বললে, হাঁ ঠাকুর, আমাদিকে তো বানালি, তা আমরা থাকবো কোথা, খাবো কি? ঠাকুর বললে, হেঁ তা তো বেটে। তখন ঠাকুর ডাকলে তোর কুমিরকে, বললে, তুমি মাটি তুলতে পারিস? কুমির বললে, হ্যাঁ আপনি বলতে পারি। কুমির মাটি তুললে, সেসব মাটি গলে জলে ফুরিয়ে গেলে, তখন ঠাকুর ডাকলে, ইচ্ছা হককে, বোয়াল মাছকে, তা উয়ার মাটিও গলে গেল। তার বাদে এলো কাঠকম। কি বলিস তোরা উয়াকে? আহা, কাঠকমের বাংলা ভাবাইয়া না পাইয়া মাঝি চিন্তিত হইয়া পড়িল। কাঠের পুতুলের ওস্তাদ কথাটা জোগাইয়া দিল, কাকড়ি, কাকড়া বলে বাবুরা, সেই জি লম্বা পা। হ্যাঁ, কমল মাঝি বলিল, হ্যাঁ, কাকুরিকে ডাকলে তখন, বললে মাটি তলো তুমি, ও মাটি তুললে, তা সিটোও গলে গেল। তখন ঠাকুর ডাকলে লেগুমকে, কেঁচোকে, শুধলে, তুই মাটি তুলতে পারিস? ও বললে পারি। তা ঠাকুর, হাড়োকে সমেত ডাকো আপনি, হাড়ো হলো তোমার কচ্ছপ গো, কচ্ছপ এলো। কেঁচো করলে কি উয়াকে জলের উপর দাঁড় করালে, লিয়ে উয়ার পা কটা শিকলে দিয়ে বেঁধে দিলে। তা বাদে কেঁচো আপন ল্যাঞ্চটি রাখলে উয়ার পিঠের উপর, আর মুখটি ডুবায় দিলে জলের ভিতর, মুখে মাটি খেলে আর ল্যাঞ্চ দিয়ে বার করে কচ্ছপের পিঠের উপর রাখলে, তখন আর গলে গেল না। এমনি করে মাটি তুলতে তুলতে পৃথিবী ভরে গেল। সমস্ত কাহিনীটা বলিয়া কমল বিক্ষভাবে হাসিয়া বলিল, বুঝলি বাবু, এসব তোকে শিখতে হবে। সাঁওতালদের এই পুরাণ কথা শুনিয়া অহেন্দ্র আশ্চর্য হইয়া গেল। ইহাদের এমন পুরাণ কথা আছে সে তাহা জানিত না। সে মুক্ত বিস্ময়ে নীরবে গল্পটি মনে মনে স্মরণ করিয়া আয়ত্ত করিয়া লইতে আরম্ভ করিল। কমল মাঝিও নীরবে তাহার মুখের দিকে চাহিয়াছিল, তাহার তারিফ শুনিবার প্রত্যাশায়। পিছন হইতে কাঠের পুতুলের ওস্তাদ বলিল, বাহ, তুমি যে গল্পে মজিয়া গেলে গো সর্দার, জমির কথাটা বলিয়া পাকা করে নাও। এই লোকটি জ্ঞানে গরিমায় কমলের প্রতিদ্বন্দ্বী। সর্দারের এই বিদ্যা জাহির করাটা তাহার সহ্য হয় না। তাছাড়াও লোকটি খাঁটি সংসারী মানুষ, বিষয় বুদ্ধিতে পাকা। অন্য মাঝিরাও কাঠের পুতুলের ওস্তাদের কথায় সায় দিয়া উঠিল। কমল একটু রষ্ট হইয়াছিল, কিন্তু সকলের সমর্থন দেখিয়া সে কোনো প্রতিবাদ করিল না। মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া বলিল, বাবু মহাশয়। মহেন্দ্র হাসিয়া বলিল, তোমার এ কথা খুব ভালো মাঝি, ভারী সুন্দর। গো, খুব ভালো বটে। তা হা বাবু, আমাদের তবে কি করবি? বললাম তো, লোক পাঠিয়ে দেব। হুম, তোকে নিজে যেতে হবে, ওয়ারা সব চোর বটে। কমলের চোখ দুইটি হঠাৎ জ্বলিয়া উঠিল। বলিল, শোন রাঙাবাবু, ইয়ার লেগে একবার আমরা খেপলুম, এই বড় বড় হাঁড়িতে ঘি নিয়ে যেতুম, দোকানিরা ঘি লিত, তা এক সেরের বেশি কুকনো হতো না। মহাজনেরা কায় হড় বটে, পাপী মানুষ, মাঝিদের হাটটি চিবায়ে খেলে। গোমস্তাতে টাকা দিলে রসিদ দিলে না, খাজনা নিলে আবার জমি নিলেম করলে, জমা বাড়ালে, বলুম জমি বাড়ুক, তবে জমা বাড়বে, লইলে কেন বাড়বে? বাবা দাদা বন কেটে জমি করলে আমরা খাজনা দিলুম, তবে লিলেম হবে কেন জমি?
তা শুনলে না? তখন আমরা খেপলুম। সিধু কানু শোভা ঠাকুর হলো এক রাতে হলো। জানিস বাবু, রাতেই লোক বড় হয়, আবার রাতেই লোক ছোট হয়। শোভা সিধু কানু হুকুম দিলে আমরা খেপব। তোর দাদা, বাবার বাবা রাঙা ঠাকুর বললে খেপ, তোরা খেপ। এই টাঙিয়ে রাঙা ঠাকুর খেপল আমাদের বাবাদের সাথে। তখন ধরলাম মহাজন দিকে, একটি করে আঙুল কাটলাম আর বললাম, বাজা টাকা বাজা। দাড়িওয়ালা মহাজনকে জমিদারকে ধরলাম, ভালো পাঠা বলে বোঙার কাছে কাটলাম। একটু গোমস্তা জ্বলে নামলো, তীর দিয়ে তাকে বিঁধলাম। তারপর টেনে তুলে পেটতম কাটলাম পা, বললাম এই লে 4 আনা সুদ। তারপর কাটলাম কোমর থেকে, বললাম এই লে 8 আনা সুদ আর খাজনা। কাটলাম হাত দুটা, বললাম এই 12 আনা সুদ খাজনা তোর তহুরি। তারপর কাটলাম মাথা, বললাম এই লে 16 আনা লিব্যাধি ফারকত। কমল চুপ করিল। সমস্ত বাড়িটা যেন স্তব্ধ হইয়া গেল, যেন সব উদাস হইয়া গিয়াছে। অহিন্দ্র নীরব বিস্ময়ে চাহিয়া রইল স্তব্ধ আগ্নেয়গিরির মতো ওই কমলের দিকে। সাঁওতালেরাও নীরব, তাহাদের উপরেও যেন কেমন এক বিষণ্ণ নীরবতা নামিয়া আসিয়াছে। কমলই আবার বলিল, এবার তাহার মুখও বিষণ্ণ, কণ্ঠস্বরে মিনতির অনুনয়। বলিল, তাতেই বলছি বাবু। অহিন্দ্র এতক্ষণে বলিল, আবার তোমাদের ঠকালে তোমরা খেপবে? কমল বিষণ্ণভাবে ঘাড় নাড়িয়া বলল, না। কেন? দাদা ঠাকুর মরল, সিধু ঢুপা ঠাকুর মরল, রাঙা ঠাকুর মরল, রাঁচিতে বিশ্রাম মহাজন মরল, আর কে খেপাবে বল? কে হুকুম দিবে? আর বাবু? কমল আপনাদের সঙ্গীদের দেখাইয়া বলিল, ইয়ারা সব আরশি সাঁওতাল নাই। ইয়ারা মিছা কথা বলে, কাজ করতে গিয়ে গৃহস্থকে ঠকায়, খাটে না। ইয়ারা লোভী হইছে, পাপ হইছে উহাদের। ওরা খেপতে পারবে না, ওরা ধর্ম নষ্ট করলে। শেষের দিকে কমলের কণ্ঠস্বর সকরুণ হইয়া উঠিল। কথা শেষ করিয়া সে উদাস দৃষ্টিতে চাহিয়া কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পিছনে মাঝির দল হাতা হেট করিয়া দাঁড়াইয়াছিল। তাহাদের সর্দারের অভিযোগ তাহাদের লজ্জা দিয়াছে।